লেখক শুভেন্দু খানের উপবৃত্ত। অন্যদিন দুপুরের পর কাজের খুব চাপ থাকে, শ্বাস নিতে পারে না আর্য। অথচ আজ কিছুই যেন ভালো লাগছে না। একটা প্রচণ্ড অস্বস্তি ঘিরে রেখেছে তাকে। নিজের কেবিনেই গুম হয়ে বসেছিল। স্নেহার কথাগুলো মাথার মধ্যে সেই দুপুর থেকে লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে। এতদিন ধরে যে সন্দেহটা ছিল, সেই সন্দেহ যেন দানা বাঁধতে শুরু করেছে। একবার মনে হচ্ছে এ হতে পারে না, এ তার ভুল সন্দেহ। পরক্ষণে মনে হচ্ছে না, এটাই সত্যি, এটাই ঠিক। আজ সকাল থেকে এমনিতেই কাজের খুব চাপ গেছে, এতটুকু দম ফেলতে পারিনি। দফায় দফায় ম্যানেজমেন্টের সাথে মিটিং আর মিটিং। স্বস্তিতে ভালো করে এক কাপ চাটুকু পর্যন্ত খেতে পারিনি। সল্টলেকের প্রজেক্টটা নিয়ে ইদানিং খুব চাপ যাচ্ছে। দুপুরে লাঞ্চের আগেই আরও এক দফা মিটিং হলো কন্ট্রাক্টরদের সাথে। ভাইস প্রেসিডেন্ট অমরনাথ মিশ্রও ছিল মিটিংয়ে। খুব কড়া ধাঁচের লোক। বিশেষ করে প্রজেক্ট ডেডলাইন আর প্রোগ্রেসের ব্যাপারে কোনো রকমে কম্প্রোমাইজ করেন না। লাঞ্চ টাইম দুপুর 1টা থেকে 2টো, অথচ মিটিং শেষ হতে হতে বেজে গেল প্রায় 1:30টা। মিটিং থেকে বাইরে বেরিয়ে দুপুরে লাঞ্চ সেরে অফিসের নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আর্য। পুরো অফিস শীততাপ নিয়ন্ত্রিত। অফিসের মধ্যে সিগারেট খাওয়ার কড়া বিধিনিষেধ, তাই সিগারেট খেতে হলে নিচে নামতে হয়। আজ সকাল থেকে যা চাপ গেছে, একবারের জন্য নিচে নামতে পারেনি আর্য। সিগারেট জ্বালিয়ে সবে এক মুখ ধোয়া ছেড়েছে। 2 হাতে বড় বড় 2টো শপিং ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে স্নেহা হাজির। ইস, একটু দেরি হয়ে গেল। তোমার লাঞ্চ হয়ে গেছে আর্যদা? এই করলাম। কি কিনলে? বেশি কিছু নয়, মেয়ের জন্য 2টো ফ্রক আর বরের জন্য একটা বারমুডা আর একটা শার্ট। ঠাট্টা করে আর্য। সে কি, সব বর আর মেয়ের জন্য, আর তোমার জন্য কি লবডঙ্কা? একমুখ হাসি স্নেহার। আর বলো না, একটা শাড়ি খুব পছন্দ হয়ে গেল, এমব্রয়ডারি কাজ করা। লোভ সামলাতে পারলাম না, কিনেই নিলাম। 5,000 টাকা গচ্চা গেল। ধুর, টাকা মাটি, মাটি টাকা। দুজনে মিলে চাকরি করছো, এত টাকা খাবে কে? হেসে ফেলে স্নেহা। শুনতেই তালপুকুর, ঘটি ডোবে না গো আর্যদা। তা সব ঠিক আছে তো? বস বিশেষ চেঁচামেচি করেনি তো? আরে না রে বাবা, আমি আছি কি করতে। যাও, ভেতরে যাও, আমি আসছি সিগারেট শেষ করে। হ্যাঁ যাই, ব্যাগ টানতে টানতে হাত ব্যথা করছে। স্নেহা লিফটের দিকে এগিয়ে যায়। এই অফিস বিল্ডিংয়ের 6 তলায় তাদের অফিস। আর্যর অফিস কলিগ স্নেহা। একসাথে একই ডিপার্টমেন্টের একই সেকশনে কাজ করে। মেয়েটা বেশ সুন্দর, হাসি খুশি, আমোদ প্রিয়। কেনাকাটি আর শপিংয়ের খুব শখ। সুযোগ পেলেই লাঞ্চ আওয়ারের সময় অফিস থেকে বেরিয়ে যায়। কাছেই সাউথ সিটি মল। আজও বেরিয়েছিল। বেরোবার আগে প্রতিবারই আর্যকে বলে যায় কিছু অসুবিধা হলে যেন ম্যানেজ করে নেয়। আর্যকে আজও বলেই বেরিয়েছিল, আর্যদা একটু বেরোবো গো, সাউথ সিটি মলে যাব, 2টোর আগে ফিরে আসার চেষ্টা করব, ম্যানেজ করে নিও একটু। কাজ করতে করতে নির্বিকার উত্তর দিয়েছিল আর্য, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি তো। হাসি মুখে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গিয়েছিল স্নেহা। স্নেহা জুনিয়র অফিসার। বছর 3 হলো অফিসে জয়েন করেছে। খুব হাসি খুশি আর কাজেও খুব চটপটে। কম্পিউটারে খুব দক্ষ। ফটাফট প্রোগ্রেস রিপোর্ট, বার চার্ট বানিয়ে ফেলে। কোনো কাজেই মুখে না নেই। আর সুযোগ পেলেই কাজের ফাঁকে আর্য টেবিলে এসে গল্প করে। রাজ্যের গল্প ফাঁদে সকালে কি খেয়ে বেরিয়েছে, বরের সাথে কি নিয়ে ঝগড়া হলো, রাত্রে গিয়ে কি রান্না করবে থেকে শুরু করে দুনিয়ার গল্প ফাঁদে অকপটে সব কিছু বলে যায়। আর্য ল্যাপটপে টাইপ করতে করতেই হাসি মুখে সব শুনে যায়। 2-একটা মন্তব্যও করে। আর্যর ভালোই লাগে স্নেহাকে। ফর্সা গোলগাল চেহারা, মুখটা ঠিক লক্ষ্মী ঠাকুরের মতো। কাঁধ ছাপানো একমাথা ঘন কালো চুল, স্টেপ কাট করা, গভীর কালো চোখ দুটির ওপর ভ্রু যেন তুলি দিয়ে আঁকা। সুন্দর এই মুখটির দিকে তাকিয়ে কটু কথা বলতে ইচ্ছে করে না আর্যর। তাই কাজের সময় স্নেহার হাজার অত্যাচারও মুখ বুজেই সহ্য করে আর্য।
কথাটা মনে পড়তেই হেসে ফেলে আর্য। ঘড়ি দেখে, চমকে ওঠে। এর মধ্যেই 2:30 বেজে গেছে। দেরি করলে চলবে না, অনেক কাজ আছে। সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে ঘষে নিভিয়ে দিয়ে উঠে আসে অফিসের 6 তলায়, নিচের কেবিনে। অফিস বেয়ারা চা দিয়ে যায়। চা খেতে খেতে দুপুরে আসা ইমেলগুলো মনোযোগ দিয়ে পড়ছিল আর্য। এমন সময় স্নেহা এসে হাজির। উফ, এই দুপুরেও সাউথ সিটি মলে কি ভিড় গো আর্যদা। একটা ইমেলের উত্তর টাইপ করছিল আর্য। মুখ তুলে স্নেহাকে দেখে একটু হেসে আবার ল্যাপটপে মনোনিবেশ করে। কোনো উত্তর না পেয়ে স্নেহা জিজ্ঞেস করে, খুব ব্যস্ত নাকি আর্যদা? না তেমন নয়, ইনবক্সে অনেকগুলো ইমেল জমা রয়েছে, ক্লিয়ার করছি। 1 কাপ চা বলো না আর্যদা, হেঁটে হেঁটে গলা শুকিয়ে গেছে। ইন্টারকমে 1 কাপ চায়ের অর্ডার দিয়ে আবার ইমেলে মনোযোগ করে। আজ তো বৌদিকে দেখলাম সাউথ সিটি মলে এক ভদ্রলোকের সাথে কেনাকাটা করছিল। বাড়িতে কোনো গেস্ট এসেছে নাকি? তোমার শালা নাকি গো আর্যদা? একটা ইমেলের উত্তর দিচ্ছিল আর্য। স্নেহার সাথে কথা বলতে বলতেই দ্রুত টাইপ করছিল। বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে ওঠে স্নেহার প্রশ্নে। টাইপ বন্ধ করে স্নেহার দিকে তাকায়। তুমি ঠিক দেখেছো বৌদিকে? কি যে বলো আর্যদা, বৌদিকে চিনব না? অফিস পার্টি পিকনিকে কতবার দেখেছি। বৌদির গানের গলা কিন্তু দারুণ, আমি তো পুরো ফ্যান। ভদ্রলোককে কিন্তু চিনলাম না, বেশ হ্যান্ডসাম। কোনো গেস্ট এসেছে নাকি? ইচ্ছে ছিল কথা বলবো বৌদির সাথে, কিন্তু তাড়াতাড়ির মাথায় শেয়ার হলো না, 2টো প্রায় বাজে। বৌদির সাথে কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যেত। একটা দারুণ শাড়ি চয়েস করেছে দেখলাম, বৌদিকে কিন্তু দারুণ মানাবে। অনর্গল কথা বলে যাচ্ছিল স্নেহা, আর আর্যর কানে কেউ যেন বিষ ঢেলে দিচ্ছিল। স্নেহার দিকে তাকিয়েই কথাগুলো শুনছিল আর্য, অথচ দৃষ্টি যেন দূরে অন্য কোথাও, অন্য কোনোখানে নিবদ্ধ। আজ সকালের কথা মনে পড়ে যায় আর্যর। অফিস বেরোনোর জন্য রেডি হচ্ছিল আর্য। ল্যাপটপ গুছিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করে নিচ্ছিল। চুল আঁচড়াতে আঁচড়াতে অঙ্কনা পেছনে এসে দাঁড়ায়। আজ কখন ফিরবে? আজ রাত হবে মনে হচ্ছে, কাজের চাপ আছে। কেন, আজ কোথাও বেরোনোর আছে নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করে নিয়ে ক্লিপ আটকাতে আটকাতে নির্বিকার গলায় উত্তর দিয়েছিল অঙ্কনা, না না, আজ কোথাও বেরোবো না, ট্রেনে ঘুমাবো। ছেলেটার গালে একটা চুমু খেয়ে ল্যাপটপ নিয়ে বেরিয়ে গিয়েছিল আর্য। চা খেয়ে স্নেহা উঠে যেতেই গুম হয়ে বসেছিল আর্য। এত বড় মিথ্যে কথাটা এত অনায়াসে বলতে পারল অঙ্কনা। আর কে এই ভদ্রলোক? এর আগেও বেশ কয়েকবার এরকম হয়েছে। আর্য অতখানি পাত্তা দেয়নি, হয়তো কোনো বন্ধু বান্ধব হবে। একবার তার বন্ধু ঋতব্রত জানিয়েছিল অঙ্কনাকে নাকি সিটি সেন্টারে এক ভদ্রলোকের সাথে দেখেছে। অঙ্কনাকে সেবার জিজ্ঞেস করতে নির্বিকারভাবে জানিয়েছিল, একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, কলেজের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে ঘুরলাম সিটি সেন্টারে। তারপর আর্যর গলা জড়িয়ে বলেছিল, এই দেখো তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। ঋতব্রতর কথাটা গলায় মাছের কাটার মতো খিচখিচ করলেও সেবার আর কথা বাড়ায়নি। হতেই পারে অঙ্কনার কোনো কলেজের বন্ধু, কেনাকাটা করতে গিয়ে দেখা হয়ে গেছে। এভাবে সন্দেহ করাটা ঠিক নয়। আর অঙ্কনা অন্য কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এটা ভাবতেই পারে না আর্য। রাত্রে ল্যাপটপ নিয়ে চুপচাপ মগ্ন হয়ে গিয়েছিল অফিসের কাজে। কিন্তু আজ স্নেহার কথাগুলো পোকার মতো আর্যকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। সকালে এভাবে মিথ্যে কথা বলার কারণটা কিছুতেই বোধগম্য হচ্ছে না। হঠাৎ একটা কথা মনে পড়তেই হোয়াটসঅ্যাপ খুলে দেখে। সকালে আর্য হোয়াটসঅ্যাপ করেছিল অঙ্কনাকে, কাজের চাপ আছে, ফিরতে দেরি হবে। মেসেজটা এখনো সিন হয়নি, আনরেড হয়ে পড়ে আছে। কিছুদিন যাবৎ অঙ্কনার এই রোগটা শুরু হয়েছে। মেসেজ করলেও উত্তর দেয় না বা আনসিন হয়ে পড়ে থাকে। আগে এই রোগটা ছিল না একেবারেই। কি মনে হতে ফোন তুলে নেয় হাতে। অঙ্কনাকে রিং করতে উত্তর ভেসে আসে, দ্য নাম্বার ইউ আর ট্রাইং ইজ সুইচড অফ নাও, প্লিজ ডায়াল আফটার সাম টাইম। রীতিমতো অবাক হয়, এ সময় তো মোবাইল সুইচ অফ থাকার কথা নয়।
ঘড়ি দেখে আর্য, প্রায় 4:30। তার মানে ছেলে সৌভিকের স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে বা ইতিমধ্যে এসে গিয়েছে। তাহলে ফোন সুইচ অফ কেন? আর এ সময় তো অঙ্কনার ফোন সুইচ অফ থাকে না। সত্যি কথা বলতে কি, আগে অঙ্কনা কখনোই ফোন সুইচ অফ রাখত না। ইদানিং বছরখানেক দেখছে এই আর একটা নতুন রোগ হয়েছে অঙ্কনার, যখন তখন ফোন সুইচ অফ করে রাখে। কিছু জিজ্ঞেস করলে নিরাশক্ত গলায় বলে, হবে হয়তো ও ফোনে চার্জ ছিল না, কখন নিজে নিজেই অফ হয়ে গেছে। বিরক্ত হয় আর্য। সারাদিন বাড়িতে থাকো আর এইটুকু খেয়াল রাখতে পারো না ফোন চার্জে বসাতে কতটুকু সময় লাগে? অঙ্কনা উত্তর দেবার প্রয়োজন বোধ করে না, নির্বিকার মনে নিজের কাজ করতে থাকে। এতে এক এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর্যর। এই নিয়ে 2-1বার অশান্তিও হয়েছিল খুব। তাই অশান্তি এড়াতে এখন আর আর্য বিশেষ ঘাটায় না। যা করছে করুক, মরুককে যাক, আমার কি। ফোন সুইচ অফ পেতে অস্বস্তি বাড়ে আর্যর। একটা ক্ষোভ আর সেই সাথে একটা রাগ চেপে বসে। অফিসের কাজে মন বসাতে পারে না। নিচে নেমে আসে সিগারেট খেতে, পকেট থেকে ক্লাসিকের প্যাকেট বের করে সিগারেট ধরায়, এক মুখ ধোয়া ছাড়ে। ইদানিং অঙ্কনার সাথে সম্পর্কটা কেমন যেন জট পাকিয়ে গেছে। বাড়ি ফিরলে রোজ কিছু না কিছু নিয়ে অশান্তি লেগেই থাকে। অশান্তি এড়াতে আর্য আজকাল বিশেষ কথা বাড়ায় না। যত কম কথা বলা যায় ততই ভালো। অফিস ফিরে স্নান করে নিজের ঘরে ল্যাপটপ খুলে বসে। অফিসের কাজ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সময় কেটে যায়। আজকাল একসাথে আর খাওয়াও হয় না। তার খাবারটা ডাইনিং টেবিলের ওপর চাপা দেওয়া থাকে। ছেলে সৌভিককে খাইয়ে অঙ্কনা চলে যায় নিজের ঘরে। আর্য একসময় নিজের ইচ্ছে মতো খেয়ে চলে আসে নিজের ঘরে। কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, তারপর একসময় শুয়ে পড়ে। শেষ কবে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল মনেই পড়ে না আর্যর। অথচ আগে ব্যাপারটা এরকম ছিল না। 12 বছর আগে এক শুভ দিনে অঙ্কনা আর আর্যর 4 হাতে 1 হয়েছিল। দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাদের। সত্যি কথা বলতে কি, এক দেখাতেই পছন্দ হয়েছিল আর্যর। ফর্সা, লম্বা, লাবণ্যময়ী অঙ্কনাকে দেখে চোখ ফেরাতে পারেনি আর্য। পাকা গমের মতো গায়ের রং, মেঘের মতো এক ঢাল ঘন কালো চুল, বাঁধনহারা ঢেউয়ের মতো কাঁধ ছাপিয়ে নেমে এসেছে। কানে ঝোলা দুল, নাকে ছোট্ট একটা নাক ছাবিতে মুখে আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। মুখে হালকা মেকআপ, পাতলা ঠোঁটের ওপর হালকা গোলাপি লিপস্টিক, চোখের পাতায় আকাশি রঙের মাস্কারায় এক চুম্বকীয় টান। চোখ ফেরাতে পারেনি আর্য। বলতে গেলে সেদিনই পাকা কথা হয়ে গিয়েছিল 2 বাড়ির। আর তারপর এক শুভ দিন দেখে তাদের বিবাহ। বিবাহের প্রথম বছরটি তাদের স্বপ্নের মতো কেটেছিল। অঙ্কনা ছিল ভীষণ উচ্ছল প্রকৃতির। বিয়ের 1 সপ্তাহ পর দার্জিলিংয়ে গিয়েছিল হানিমুনে। হানিমুনে গিয়ে কি কাণ্ডটাই না করেছিল অঙ্কনা। 4 দিনের হানিমুনে একটা রাতও ঘুমায়নি। উদ্দাম দস্যিপনায় ভাসিয়ে দিয়েছিল আর্যকে। আর্য লোমশ নগ্ন বুকের ওপর মুখ ঘষতে ঘষতে বলেছিল, এই 4টে দিন একদম ঘুমাবো না, তোমাকেও ঘুমাতে দেব না। অঙ্কনার অনাবৃত মখমলের মতো শরীরটাকে 2 হাতে জাপটে ধরে নিজের বুকে টেনে নিয়ে আর্য বলেছিল, বিছানায় তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে কি কারো ঘুম আসে? তারপর মিশে যেত 2টি ঠোঁট, নগ্নহীন নগ্নতায় মিশে যেত 2টি উত্তপ্ত শরীর। উষ্ণতার পারদে আতপ্ত কাঞ্চনজঙ্ঘায় তখন নব সূর্যোদয়ের রক্তিম আভা। সন্তান নিতে একেবারে চায়নি অঙ্কনা। যে যাই বলুক, 5 বছর শুধু ঘুরব আর আনন্দ করব। এখনই কিন্তু আমি সন্তান নিচ্ছি না। প্রোটেকশন নিতে জোর করত আর্যকে। খাওয়া দাওয়ার পর বিছানায় আর্যর গলা জড়িয়ে আর্য ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে আদুরে গলায় অঙ্কনা বলতো, প্রোটেকশন না নিলে কিন্তু আজ কিচ্ছু হবে না, পুরো রাত নিরামিষ কাটাতে হবে। মোহময়ী অঙ্কনার সে ডাক উপেক্ষা করার মতো ক্ষমতা আর্যর ছিল না। নিরামিষ বললেই হবে? আমার রোজ আমিষ চাই, রোজ। আর্য টেনে নিত অঙ্কনাকে নিজের বুকে। চুলগুলো খুলে দিয়ে নাইটির বোতাম হালকা করে ঝাঁপিয়ে পড়তো অঙ্কনা আর্যর বুকে। অঙ্কনার চোখে তখন মদির আর নেশা। আর্য ঠোঁট দুটো নিজের ঠোঁটে কামড়ে ধরে বলতো, কি আমি খুলবো না তুমি খুলে দেবে?
যেন শুধু মুহূর্তের অপেক্ষা। একটানে অঙ্কনা রাত্রিবাস খুলে ফেলে নিজের লোমশ বুকে পিষে ফেলতে চাইতো অঙ্কনাকে। অঙ্কনার নগ্ন ঘাড়ে মুখ ঘষতে ঘষতে কাঁধ থেকে নামিয়ে ফেলতো অন্তর্বাসের স্ট্রাপ। অঙ্কনা নিজেই খুলে ফেলতো অন্তর্বাসের হুক। অঙ্কনার পাহাড়ি উপত্যকায় তখন আর্যর আঙুলের অস্থির সঞ্চালন। আসলে সে মিশে যেত দুটি নোনতার শরীর। সাক্ষী থাকতো সুনীল আকাশে জোনাক জলা, রাতের তারা আর রাত পাখির গান। অথচ দুজনের একটা ছোট্ট ভুলে 2 বছরের মাথায় এসে যায় সৌভিক। রেজাল্ট পজিটিভ জানার পর থেকে কান্নায় ভেঙে পড়ে অঙ্কনা। অঙ্কনা নষ্ট করে দিতে চেয়েছিল সৌভিককে, রাজি হয়নি আর্য। এই নিয়ে বাগবিতণ্ডাও কম হয়নি। আর্য কিছুতেই সন্তান নষ্ট করতে চায়নি, আর অঙ্কনা নাছোড়বান্দা, গর্ভপাত করিয়ে নেবে। এই ঝগড়া আর বাগবিতণ্ডার মাঝেই অঙ্কনার শরীরে বাড়তে থাকে সৌভিক। আর্যর ভালোবাসা, আর্যর প্রেম। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আর্য আর বাড়ির চাপে অঙ্কনা মেনে নিয়েছিল, বা বলা ভালো মেনে নিতে বাধ্য হয়েছিল। সম্পর্কের মধ্যে তিক্ততার শুরু বোধহয় তখনই। সৌভিকের জন্মের পর থেকে আর্য দেখত সন্তান পালনে অঙ্কনার চরম অনীহা। যেন এ সন্তান তার নয়, কেউ জোর করে চাপিয়ে দিয়েছে তার ওপর। সৌভিক যখন খুব ছোট ছিল, অফিস থেকে ফিরে দেখত অয়েল ক্লথের ওপর শুয়ে সৌভিক কাঁদছে। হিসিতে ভিজে গিয়েছে হাগিস, তবু তাকে আদর করে কোলে তুলে নিত না, বদলে দিত না হাগিস। কোলে তুলে নিয়ে কান্না ভোলাতো না, বেবি ফুড খাওয়াতো না। আর্যই কোলে তুলে নিয়ে সৌভিককে ভোলাতো, বেবি ফুড খাইয়ে দিত। এই নিয়ে আর্য রাগারাগি কম করেনি, কিন্তু তাতে শুধু অশান্তি বেড়েছে, লাভ কিছু হয়নি। রাত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি। পাশ ফিরে শুয়ে ঘুমাতো অঙ্কনা, আর প্রায় সারা রাত সৌভিককে নিয়ে জেগে কাটাতে হতো আর্যকে। পরের দিন আবার সকালে অফিস। খিটিমিটি দুজনের মধ্যে লেগেই থাকতো এই নিয়ে। সম্পর্কের ভাঙন শুরু হয়ে গিয়েছিল তখনই। হাতে ছ্যাঁকা লাগতে চমকে ওঠে আর্য। সিগারেট শেষ হয়ে ফিল্টারে এসে ঠেকেছে। হাতে ধরা সিগারেট ফেলে দেয়। সিগারেট খেতে খেতে পুরানো দিনের ঘটনাগুলো ভাবছিল আর্য। সেই সাথে ভাবছিল অঙ্কনার বিরাট পরিবর্তন। গত 1 বছর ধরে লক্ষ্য করেছে অঙ্কনার মধ্যে এক আমূল পরিবর্তন এসেছে। যে অঙ্কনাকে সে একসময় নিজের চেয়েও বেশি ভালোবাসত, যে অঙ্কনাকে সে চিনত, সেই অঙ্কনা যেন এই অঙ্কনা নয়। আগে অঙ্কনার মোবাইলের এতটুকু নেশা ছিল না, অথচ বিগত 1 বছর ধরে বাড়ি ফিরে লক্ষ্য করছে মোবাইল যেন অঙ্কনার প্রাণ ভ্রমরা। প্রায় সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে। সৌভিককে পড়তে বসিয়ে কানে হেডফোন লাগিয়ে কারোর সাথে কথা বলে বা চ্যাটে ব্যস্ত থাকে। সৌভিক কিছু জিজ্ঞেস করতে গেলে বিরক্ত হয়, রেগে যায়, চিৎকার করে। সেদিন তো সৌভিককে সজোরে একটা চড় কষিয়ে দিয়েছিল। আর্য তখন নিজের ঘরে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। সৌভিকের কান্নায় ছুটে এসে অবাক হয়ে দেখে ওইটুকু ছেলে কাঁদছে, অথচ অঙ্কনার এতটুকু ভ্রুক্ষেপ নেই। কানে হেডফোন লাগিয়ে কারো সাথে কথা বলে চলেছে। আরও একটা জিনিস ইদানিং লক্ষ্য করেছে, হাতে কোনো কাজ থাকলে অঙ্কনা মোবাইল সুইচ অফ করে দেয়। কাজ সারা হলে আবার ফোন অন করে, তারপর কানে হেডফোন লাগিয়ে বসে যায়। এটা খুব অদ্ভুত লাগে আর্যর। আগে এটা করতো না। নিত্য অশান্তি এড়াতে সৌভিক একটু বড় হওয়ার পর থেকেই আর্য নিজের ঘর আলাদা করে নিয়েছে। সৌভিক আর অঙ্কনা অন্য ঘরে শোয়। খাওয়া সেরে নিজের ঘরে চলে আসে আর্য। ল্যাপটপে অপঠিত ইমেলের উত্তর দেয়, ইউটিউবে মুভি দেখে। কাজকর্ম সেরে ঘুমাতে যাওয়ার আগে বারান্দায় সিগারেট খেতে এসে আর্য লক্ষ্য করেছে অঙ্কনা অনেক রাত অবধি মোবাইলে ব্যস্ত থাকে। পাশে সৌভিক অকাতরে ঘুমাচ্ছে। গা থেকে চাদরটা সরে গিয়েছে, তবু যেন অঙ্কনার এতটুকু খেয়াল নেই। আপন মনে কিছু টাইপ করে চলেছে। কত রাত অবধি ফোনে ব্যস্ত থাকে কে জানে। আর্যর তো মনেই পড়ে না শেষ কবে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। একটা সময় যে অঙ্কনা বিছানায় উদ্দাম ছিল, পাগল করে দিত আর্যকে, সেই অঙ্কনা আজ বিছানায় কি অদ্ভুত রকমের নিষ্প্রাণ, নিরাসক্ত। অঙ্কনার দিক থেকে এতটুকু সাড়া মেলে না। অঙ্কনাকে এখন মনে হয় যেন ফ্রিজড গার্ল, যার এতটুকু যৌন উত্তেজনা নেই। জৈবিক চাহিদায় একবার আর্য গায়ের জোর খাটিয়েছে, কিন্তু তা এক প্রকার ধর্ষণের পর্যায়ে চলে গেছে। আর্যরও এখন আর ইচ্ছে করে না, মনেই পড়ে না শেষ কবে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে।
বিশেষ করে সেই রাতের কথা আর্য কিছুতেই ভুলতে পারে না। অঙ্কনার তরফ থেকে কোনো রকম সাড়া না পেয়ে বারবার প্রতিহত হচ্ছিল তার সমস্ত কামনা বাসনা, জৈবিক ক্ষুধা। শেষে অঙ্কনাকে ছেড়ে দিয়েছিল আর্য, আর ঠিক তারপরই অঙ্কনার তীব্র শ্লেষ তার কানে বিষ ঢেলে দিয়েছিল। হয়ে গেল, এর মধ্যে দম ফুরিয়ে গেল, নপুংসক থাকার। নিজেকে সেদিন ঠিক রাখতে পারেনি, মাথার মধ্যে আগুন জ্বলে গিয়েছিল আর্যর। অঙ্কনাকে সজোরে ধাক্কা দিয়েছিল, হুমড়ি খেয়ে পড়েছিল অঙ্কনা বিছানার ওপর। ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল আর্য, সেই বোধহয় ছিল শেষবার। চুপচাপ নিজের ঘরে ফিরে এসে গুম হয়ে বসেছিল আর্য। সারাটা রাত সেদিন ঘুমাতে পারেনি। অঙ্কনার কথাগুলো মাথার মধ্যে মাছির মতো ভো ভো করছিল। পুরুষত্বের চরম নিদারুণ অপমান তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এত বড় কথাটা অঙ্কনা বলতে পারল? কথাটা এর আগেও তার বেশ কয়েকবার মনে হয়েছে। তবে কি সত্যি অঙ্কনা পরপুরুষে আসক্ত? যতবার কথাটা মনে হয়েছে ততবারই ভাবনাটাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে। এ হতে পারে না, সে তো অঙ্কনার কোনো অভাব রাখেনি। তবে মাঝে মাঝে নিজেকেও দোষারোপ করে আর্য। অফিসের কাজ আর কাজ, বাড়িতেও এসে ল্যাপটপ খুলে বসে। সেই বা কতটুকু সময় দিতে পেরেছে অঙ্কনাকে? গত 5 বছর কোথাও ঘুরতে যায়নি। শেষ কবে অঙ্কনার সাথে মুভি দেখেছে? শেষ কবে শপিং মলে গিয়েছে? মনে পড়ে না আর্যর। পুজোর কেনাকাটাও অঙ্কনা একা নিজেই করে। অথচ এই কথাটা কিন্তু ঋতব্রত প্রায় খুলেই বলেছিল সেদিন। প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিল আর্য। আরে না না, শপিং করতে গিয়ে হয়তো কারোর সাথে দেখা হয়ে গিয়ে থাকবে। ব্যাপারটাকে তুই কিন্তু এত হালকাভাবে নিস না আর্য। তুই নেহাত আমার কাছের বন্ধু, তাই বললাম, নইলে বলতাম না। সিটি সেন্টারে শুধু শপিং করার থাকলে তোকে আমি এত কিছু বলতাম না। ওদের অন্তরঙ্গ অবস্থায় দেখেছি, ভদ্রলোকের একটি হাত অঙ্কনার কোমর জড়িয়েছিল। অঙ্কনার ভাবভঙ্গিও কেমন অস্বাভাবিক ঠেকেছিল আমার কাছে। হেসে ঢলে পড়ছিল ভদ্রলোকের গায়ে। রুমাল দিয়ে ভদ্রলোকের মুখের ঘাম মুছিয়ে দিতে দেখেছি। ব্যাপারটা আমার স্বাভাবিক লাগেনি, তাই বললাম। যাই হোক, তুই কিছু মনে করিস না, বা এই নিয়ে বাড়িতে আবার চেঁচামেচি করিস না। শুধু একটু খেয়াল রাখিস। ভালো লাগছিল না আর্যর। চা খেয়ে চলে এসেছিল ঋতব্রতর বাড়ি থেকে। ঋতব্রতর কথাগুলো মাছের কাটার মতো খিচখিচ করছিল আর্যর গলায়। অথচ অঙ্কনাকে জিজ্ঞেস করতে নির্বিকার গলায় জানিয়েছিল শপিং করতে গিয়ে বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে। কতক্ষণ এভাবে নিচে বাইরে দাঁড়িয়েছিল খেয়াল নেই। ফোনটা বেজে উঠতেই চিন্তার সূত্র ছিন্ন হয়ে যায়। দেখে স্নেহার ফোন। আর্যদা, তুমি কোথায়? অনেকক্ষণ দেখছি না। আমি নিচে সিগারেট খেতে এসেছিলাম। কস্ট শিট বানিয়ে আমি তোমাকে মেল করে দিয়েছি, একবার দেখে নিও। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব সময় করে। আর্যদা, আজ একটু তাড়াতাড়ি বেরোবো, আমাদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি, বাইরে একসাথে খেতে যাব। ওমা, তাই নাকি? আগে বলবে তো। আজ তাই কেনাকাটা ছিল বুঝি? কংগ্রাচুলেশনস স্নেহা, শুভ বিবাহবার্ষিকী। তুমি সময় মতো বেরিয়ে যেও, আমি ম্যানেজ করে নেব। ম্যারেজ অ্যানিভার্সারি কথাটা শুনে বুকের মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা মুষড়ে ওঠে। তাদের 12 বছরের বিয়েতে একবারই ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল তারা। বিয়ের পর সেই প্রথমবার। প্রথম বিবাহবার্ষিকীর কথাটা আজও মনে আছে। আর্য অফিস থেকে ছুটি নিয়েছিল। খুব সুন্দর সেজেছিল অঙ্কনা। কাকডাকা ভরে গাড়ি করে কলকাতা শহরতলির ছাড়িয়ে চলে গিয়েছিল দীঘার সি বিচে। হোটেলে একদিনের জন্য ভাড়া নিয়েছিল একটি ঘর। সারাটা দিন ঘোরাঘুরি, হই হই আর সমুদ্র স্নান। সমুদ্রের ঢেউয়ে নিজেদের সর্বাঙ্গ ভিজিয়ে নিতে নিতে চলে গিয়েছিল অনেকটা দূরে। অঙ্কনা লেপ্টে গিয়েছিল আর্যর সাথে। সমুদ্রের উত্তাল ঢেউ আর দুটি উষ্ণ শরীর কখন যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। রাস্তায় ধাবায় খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। সেদিন অঙ্কনা যেন উদ্দাম, দুরন্ত এক ঢেউ। বাড়ি ফিরে বলেছিল, লেটস সেলিব্রেট, আজকে রাতটা একদম অন্যভাবে কাটাবো। উদ্দাম হতে চেয়েছিল আর্য। দামি হুইস্কি নিয়ে বসেছিল সেদিন দুজনে। সোফায় এলিয়ে দিয়েছিল শরীর। ঘর থেকে ড্রেস চেঞ্জ করে অঙ্কনা পরেছিল গাঢ় নীল রঙের রাত পোশাক। ভি গলার ফাঁক দিয়ে প্রকট হয়ে উকি দিচ্ছিল অঙ্কনার অন্তর্বাসীন নিটোল স্তনের ঊর্ধ্বাংশ।
একরাশ ঘন কালো চুল এলিয়ে পড়েছিল অঙ্কনার খোলা মসৃণ পিঠে। নীল রঙের রাতবাতির মৃদু নরম আলো ছড়িয়ে পড়েছিল সারা ঘরে। মোবাইলে MP3-তে বাজছিল মৃদু সঙ্গীত। 1 প্যাক 2 প্যাক হুইস্কির নেশা তখন আস্তে আস্তে গ্রাস করছিল দুজনকেই। গ্লাসে চুমুক দিতে দিতে অঙ্কনা মাথা রাখে আর্যর কাঁধে। গ্লাস নামিয়ে আর্য 2 হাতে বুকে টেনে নেয় অঙ্কনাকে। সারাদিনে লম্বা জার্নির ক্লান্তি তখন ধুয়ে মুছে জেগে উঠছে এক আদিমতম সত্তা। বেপরোয়া উদ্দাম হয়ে ওঠে আর্য। পুরুষালী শরীরের নোনতা ঘামের গন্ধে বেপরোয়া তখন অঙ্কনাও। এক হাতে আর্যর পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে মুখ রাখে অঙ্কনা আর্য লোমশ বুকে। আশ্লেষে শুষে নিতে চায় আর্যর শরীরের সমস্ত উত্তাপ। মেঘের মতো ঘন কালো চুলের অন্ধকারে ঢেকে যায় আর্যর মুখ। তারপর এক দুরন্ত আশ্লেষে নগ্নহীন নগ্নতায় মিশে যায় দুটি নগ্ন শরীর। চিন্তার ফাঁকে কোথাও যেন হারিয়ে গিয়েছিল আর্য। হাতে ধরা ফোনটা জামার বুক পকেটে রেখে ঘড়ি দেখে, প্রায় 5টা বাজে। সিগারেট খেতে এসে প্রায় আধ ঘন্টা মতো নিচে দাঁড়িয়েছিল, বুঝতেই পারেনি। নিজের কেবিনে আসে, অনেকগুলো ইমেল জমা হয়ে আছে, গুচ্ছের কাজ বাকি। দুপুর থেকে বলতে গেলে কোনো কাজই করা হয়নি। কাজে মন দেয় আর্য। শেষ না করতে পারলে কালকে চাপ বেড়ে যাবে। দ্রুত কাজ সারতে থাকে, জমে থাকা ইমেল ক্লিয়ার করতে থাকে। কাজ শেষ করতে করতে প্রায় 9টা বেজে যায়। ল্যাপটপ বন্ধ করে লিফটে নেমে আসে নিচে। অফিস পার্কিংয়ে গিয়ে গাড়ি স্টার্ট করে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ কালো হয়ে এসেছে। গাড়ির উইন্ডস্ক্রিনে বাইরের প্রকৃতি তখন অনেকটাই ঝাপসা। সারিবদ্ধ সোডিয়ামের হলুদ আলোয় সবকিছু বড় ধূসর বলে মনে হয়। উইন্ডস্ক্রিনে রেইন ওয়াইপারের অন্তহীন ওঠানামা ক্রমাগত পরিষ্কার করে দিচ্ছে গাড়ির কাচ। তবু আর্যর দুচোখ যেন ঝাপসা, সবকিছু বড় ধূসর বলে মনে হয়। কলিং বেল টিপতেই অঙ্কনা দরজা খুলে দেয়। ল্যাপটপ টেবিলে রেখে জামার বোতাম খুলতে খুলতে লক্ষ্য করে সৌভিক বই নিয়ে পড়ছে। অঙ্কনার চোখ মোবাইলের স্ক্রিনে, কিছু একটা নিয়ে ব্যস্ত। বিকালে তোমাকে ফোন করেছিলাম, সুইচ অফ ছিল তোমার মোবাইল। অঙ্কনার নির্বিকার উত্তর আর্যর মনে জ্বালা ধরায়। হতে পারে চার্জ শেষ হয়ে গিয়েছিল বোধহয়। তুমি জানো না চার্জ শেষ হয়ে গিয়েছিল? অত খেয়াল রাখার সময় আমার নেই। কি বলবে ভেবে পায় না আর্য। জামাটা খুলে আলনায় রেখে গায়ে তোয়ালে জড়িয়ে নিয়ে আর্য জিজ্ঞেস করে, আজ সাউথ সিটি মলে গিয়েছিলে? মোবাইল থেকে চোখ না সরিয়ে অঙ্কনার নিরুত্তাপ উত্তর, হ্যাঁ গিয়েছিলাম। তুমি জানলে কি করে? কথাটার উত্তর না দিয়ে আর্য জিজ্ঞেস করে, সকালে যে বললে কোথাও বেরোবে না? বোর লাগছিল, ইচ্ছে হলো তাই গেলাম। তারপর মোবাইল থেকে চোখ তুলে উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে আসে আর্যর সামনে। স্থির দুটো চোখ আর্যর চোখে রেখে জিজ্ঞেস করে, এত কথা জানতে চাইছো কেন? স্নেহা তোমায় দেখেছে, সাথে এক ভদ্রলোক ছিল। কে উনি? আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমার পার্সোনাল লাইফে আমি মাথা গলাই না। জিজ্ঞেস করি না স্নেহাকে, তার সাথে তুমি কোথায় গিয়েছো, কি করেছো। অফিস আওয়ার্সের পর রাতে কেন তোমাকে স্নেহা ফোন করে? কি সম্পর্ক তোমার স্নেহার সাথে? এসব কথা যেমন তোমাকে আমি জিজ্ঞেস করি না, ঠিক তেমনি আমি আশা করব আমার পার্সোনাল লাইফেও তুমি নাক গলাবে না। কথাটা এরপর থেকে খেয়াল রেখো। স্তম্ভিত হয়ে যায় আর্য। মাথার মধ্যে হঠাৎ যেন আগুন জ্বলে ওঠে। দেহের সমস্ত লোহিত কণিকা যেন দাউ দাউ করে জ্বলতে থাকে। মুষ্টিবদ্ধ হয়ে ওঠে হাত দুটো। স্থির চোখে তাকিয়ে থাকে অঙ্কনার দিকে। কিছু একটা বলতে যাচ্ছিল আর্য, হঠাৎ চোখ যায় সৌভিকের দিকে। সৌভিক তখন পড়া ছেড়ে উঠে দাঁড়িয়েছে। মা, এই অঙ্কটা একটু দেখিয়ে দেবে? ঝাঁঝিয়ে ওঠে অঙ্কনা। তোকে আর পড়তে হবে না, টিভি দেখ গিয়ে। কথা বাড়ায় না, চুপ করে যায় আর্য। নিজেকে সংযত করে। ছেলের সামনে নতুন করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে আর ইচ্ছে হয় না। তোয়ালে গায়ে জড়িয়ে নিয়ে স্নানে যায় আর্য। রাত তখন প্রায় 1টা। বাইরে অবিরাম বৃষ্টি পড়ে চলছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো বর্ষার ফলার মতো কাচের জানলায় আছড়ে পড়ছে। কিছুতেই ঘুম আসতে চাইছে না আর্যর। স্নেহা আর ঋতব্রতর কথাগুলো তখন থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বর্ষার ফলার মতোই তাকে বিঁধে চলেছে। মনের মধ্যে কোথাও একটা সন্দেহের অবকাশ ছিল। হয়তো এটা তাদের দেখার ভুল, বোঝার ভুল, কিন্তু এখন সে নিশ্চিত
তাদের এই সম্পর্কে টানাপোড়েনে কখন যে অঙ্কনা এতখানি বেপরোয়া হয়ে উঠেছে বুঝতেই পারেনি আর্য। ঋতব্রত তো তাকে বেশ কয়েকবার সাবধান করেছিল, সে শোনেনি। অথচ তার কথাগুলো আজ তাকে তখন থেকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে চলেছে। ভদ্রলোকের একটি হাত অঙ্কনার কোমর জড়িয়েছিল। অঙ্কনার ভাবভঙ্গিও কেমন অস্বাভাবিক ঠেকেছিল আমার কাছে। হেসে ঢলে পড়ছিল ভদ্রলোকের গায়ে। রুমাল দিয়ে ভদ্রলোকের মুখের ঘাম মুছিয়ে দিতে দেখেছি। মনের মধ্যে ক্রমশ একটা ছবি যেন স্পষ্ট হয়ে উঠছে। পাগলের মতো তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একটা ছবি যেন সে দেখতে পাচ্ছে। ভদ্রলোকের বাহু সংলগ্ন অঙ্কনা, অঙ্কনার ঠোঁট ভদ্রলোকের ঠোঁটে। ভদ্রলোকের হাত খেলা করে বেড়াচ্ছে অঙ্কনার সারা দেহে, অঙ্কনার নগ্ন পিঠে। উফ, আর চিন্তা করতে পারছে না আর্য। মাথা বউ বউ করছে। ধীর পায়ে আর্য উঠে আসে অঙ্কনার ঘরে। দরজাটা ভেতর থেকে আধ ভেজানো। দরজার ফাঁক দিয়ে ঘরের সবুজ রাতবাতির নরম আলো চোখে পড়ছে। আলতো করে দরজাটা একটু ফাঁক করে আর্য। রাতবাতির সবুজ আলোয় ঘরটা পরিষ্কার দেখা যাচ্ছে। খাটের ডান দিকে দেওয়ালের ধার ঘেঁষে সৌভিক অকাতরে ঘুমাচ্ছে, আর খাটের ধারে সৌভিকের দিকে পাশ ফিরে শুয়ে আছে অঙ্কনা। পরনে একটা তুতে রঙের নাইটি, ফর্সা অনাবৃত পা। মোবাইলের নীল আলো জ্বলছে। পাশ ফিরে শুয়ে কিছু একটা টাইপ করে চলেছে অঙ্কনা। উল্টো দিকে পাশ ফিরে শুয়ে থাকার জন্য মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। মুখের ওপর এলিয়ে পড়ছে একগুচ্ছ চুল। টাইপ করতে করতে বাঁ হাতে সরিয়ে দিচ্ছে অবাধ্য কেশগুচ্ছ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর্য। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে অঙ্কনার দিকে। এই সেই অঙ্কনা যাকে একদিন নিঃশর্তে ভালোবেসেছিল আর্য। বিয়ের পরে দিনগুলি কি ভীষণ উদ্দামতায় কাটত। অঙ্কনাকে বুকে টেনে নিয়ে পিষে ফেলত আর্য। চুমুতে চুমুতে ভরিয়ে দিত অঙ্কনার সমস্ত গোপন উপত্যকা। উন্মাদ হয়ে উঠত অঙ্কনা। প্রতিটি রাত হয়ে উঠত রঙিন। অথচ আজ অঙ্কনার ফর্সা অনাবৃত পা, কোমরের ভাঁজ, নাইটির খোলা বোতামের ফাঁক দিয়ে বেরিয়ে আসা সুবিশাল পার্বত্য অঞ্চল দেখেও আর্য আর কামার্ত হয়ে ওঠে না। এ অঙ্কনা তার নয়, এ যেন অন্য কারো। হাড় গোড় রক্ত মাংস দিয়ে তৈরি, শুধু এক কাঠামো মাত্র। দরজা আলতো করে ভেজিয়ে দিয়ে আর্য চলে আসে নিজের ঘরে। ঘরের লাগোয়া বারান্দায় একটা চেয়ার টেনে বসে, সিগারেট ধরায়। মনের মধ্যে হাজারটা প্রশ্ন উকি দিয়ে ওঠে। একটা দুরন্ত কৌতূহল ছেকে ধরে আর্যকে। কে এই ভদ্রলোক? কি কথা হয় তার সাথে অঙ্কনার? অফিস বেরিয়ে যাবার পর কি অঙ্কনা রোজ দেখা করে? এদের সম্পর্ক কতটা গভীর? না, আজ সবকিছু জানতে হবে তাকে, সবকিছু। আর যতক্ষণ জানতে না পারছে একটা অস্বস্তি কালো মেঘের মতো ঘিরে রাখে। বারান্দায় বসে একটার পর একটা সিগারেট ধ্বংস করে চলে আর্য। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে যায় আর্যর। একটু পরেই অঙ্কনা ঘুমিয়ে পড়বে। আর্য জানে ঘুমাবার আগে ঘরে দরজার পাশে ড্রেসিং টেবিলের ওপর অঙ্কনা মোবাইল অফ করে দিয়ে চার্জে বসিয়ে রাখে। সকালে আর্য অফিস বেরোবার আগে পর্যন্ত অঙ্কনা মোবাইল অন করে না। অঙ্কনা না ঘুমানো অবধি আর একটু অপেক্ষা করতে হবে। অঙ্কনার মোবাইলের প্যাটার্ন লক আর্য জানে। মনে আছে 3 বছর আগে অঙ্কনার বার্থডেতে নতুন মোবাইল গিফট দিয়েছিল আর্য। সেট আপ আর্যই করে দিয়েছিল। অঙ্কনার নামের প্রথম অক্ষর এ দিয়ে প্যাটার্ন লক করে দিয়েছিল। যদি অঙ্কনা প্যাটার্ন চেঞ্জ না করে থাকে তাহলে হয়তো খুলে যাবে মোবাইল। কিন্তু প্যাটার্ন চেঞ্জ করেছে কিনা তার জানা নেই। তবু একটা চেষ্টা করে দেখতে পারে। রাত প্রায় 2:30। সিগারেটের শেষ টান দিয়ে সন্তর্পণে সরীসৃপের মতো এগিয়ে যায় আর্য। ড্রয়িং রুমে আলো নেভানো, তবু অসুবিধে হয় না আর্যর। অঙ্কনার ঘর থেকে রাত বাতির হালকা সবুজ আলো ভেসে আসছে। দরজা অল্প ফাঁক করে দেখে অঙ্কনা ঘুমিয়ে পড়েছে। মোবাইল ড্রেসিং টেবিলের ওপর চার্জে বসানো। সন্তর্পণে অঙ্কনার মোবাইল নিয়ে আর্য চলে আসে নিজের ঘরে। মোবাইল সুইচ অফ করে রাখা। মোবাইল অন করে দ্বিধা আর সংকোচ নিয়ে দুরু দুরু বুকে প্যাটার্ন আনলক করতেই মোবাইল আনলক হয়ে যায়। হোয়াটসঅ্যাপ অন করতেই জলজল করে ওঠে লাস্ট সিন মেসেজ, লাভ ইউ ডার্লিং, কিস ইউ, গুড নাইট। আর্যর সমস্ত রক্ত হিম হয়ে যায়। ভদ্রলোককে চেনে না আর্য। অর্ণব বলে সেভ করা। ডিপি দেখে মনে হয় বছর 40-এর যুবক, ফ্রেঞ্চ কাট দাড়ি।
আস্তে আস্তে সমস্ত চ্যাট পড়তে থাকে আর্য। অঙ্কনার প্রত্যেকটি অক্ষরে না পাওয়ার যন্ত্রণা ফুটে উঠছে। ফুটে উঠেছে শারীরিক ও মানসিক অতৃপ্তি। একটা সময় গান ভালোবাসত, অথচ আজ ভুলতে বসেছে। এই বাঁধন থেকে এই শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চায় সে, মুক্তি পেতে চায় সে। একটা মিথ্যে সম্পর্ককে আগলে ধরে রেখে কিছুতেই বেঁচে থাকতে চায় না। এই বিয়েটা তার কাছে একটা বিরাট ভুল। উল্টো দিকে অর্ণব নামের ভদ্রলোকটি ক্রমাগত আশ্বাস, অঙ্কনাকে সব ছেড়ে চলে আসার পরামর্শ, অঙ্কনাকে বিয়ে করার প্রস্তাব। আর্যকে ডিভোর্স দিয়ে চলে আসুক অঙ্কনা। শুধুমাত্র তো একটা বছরের অপেক্ষা। বিয়ে করে আবার নতুনভাবে বাঁচতে চায় অর্ণব। মাথা ঝিমঝিম করছে আর্যর, আর পড়তে পারে না। মোবাইল অফ করে যথাস্থানে রেখে ফিরে আসে। এক চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আজ আর্য দ্বিধা বিভক্ত। এ সত্যকে অস্বীকার করার উপায় নেই। মেনে নিতে গিয়েও বুকের মধ্যে এক নিদারুণ যন্ত্রণা। সারাটা রাত কিভাবে এক দুঃসহ বেদনায় কেটে যায় বুঝতে পারে না আর্য। শেভ করা হয়নি। সারা রাত জেগে থাকার ক্লান্তি আর্যর চোখে মুখে। অঙ্কনার কথাগুলো পোকার মতো আর্যকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। অফিসে এসে ল্যাপটপ খুলে নিজের কেবিনে চুপচাপ বসেছিল আর্য। চায়ের কাপ হাতে নিয়ে স্নেহা হাজির। কি ব্যাপার আর্যদা, কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে? কথা বলতে ইচ্ছে করছিল না আর্যর। স্নেহাকে দেখে আবার ল্যাপটপে মনোনিবেশ করে। চোখ না তুলেই বলে, ও কিছু নয়, এমনি আজ শেভ করা হয়নি তাই। তা নয়, তোমার মুখে হাসি নেই আজ। নিশ্চয়ই বৌদির সাথে ঝগড়া করেছ। হয় হয় বস, আমার সাথে তো বড় রোজ ঝগড়া। কথা ঘোরায় আর্য। কাল তোমাদের অ্যানিভার্সারি ছিল না, কেমন কাটলো? উফ, আর বলো না, দারুণ এনজয় করেছি। বাইরে গিয়েছিলাম খেতে, তারপর বেশ কিছুটা লং ড্রাইভ। ফিরেছি সেই রাত 12টার পর। তোমার বর তো তোমাকে ছেড়ে থাকতেই পারে না। স্নেহা হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, না পারলে হবে, পারাতে হবে। অন্য মেয়ের দিকে তাকিয়ে দেখুক দেখি, চোখ গেলে দেব না। তারপর মুখের ওপর এসে পড়া অবাধ্য চুলগুলোকে সরিয়ে দিতে দিতে বলে, আসলে কি জানো আর্যদা, যে যাবার সে যাবেই। পাখিকে জোর করে খাঁচায় পুড়ে রাখা যায়, পায়ে বেড়ি বেঁধে পুষে রাখা যায়, কিন্তু মানুষকে কি আর জোর করে আটকানো যায়, ধরে রাখা যায়? পায়ে শেকল পরিয়ে রাখা যায়? আর আটকে রেখেই বা করবো কি? জোর করে কি কারো ভালোবাসা পাওয়া যায়? ভালোবাসাহীন সে জীবন বড় কষ্টের আর্যদা, বড় যন্ত্রণার, বড় বেদনার। তাকে মুক্তি দেওয়াই ভালো। ল্যাপটপ থেকে চোখ তুলে স্নেহার মুখের দিকে তাকায় আর্য। অবাক হয়ে তাকিয়ে থাকে। স্নেহার কথাগুলো তখন আর্যর মাথায় ব্রাউনিয়ান মোশনে ঘুরতে শুরু করেছে। চা শেষ করে উঠে দাঁড়ায় স্নেহা। এই যা, তোমার কাজের অনেক ক্ষতি করে দিলাম, তুমি কাজ করো, আমি আসি, আমারও কাজ আছে। তারপর হেসে বলে, আসছি, আবার একটু পরে তোমায় জ্বালাতে। স্নেহা, আমি একটু বেরোচ্ছি, ক্লায়েন্ট মিট সেরে ফিরবো, ফিরতে দেরি হতে পারে। তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি, আজ কোথাও বেরোচ্ছি না। অফিস পার্কিং থেকে গাড়ি বের করে, তারপর গাড়ি স্টার্ট দেয়। কলকাতা শহরতলি পেরিয়ে কোনায় এক্সপ্রেসওয়ে ধরে গাড়ি ছুটতে থাকে। ন্যাশনাল হাইওয়ে 6-এ এসে পড়তেই এক্সিলেটারে চাপ বাড়ায় আর্য। দুরন্ত গতিতে ছুটতে থাকে গাড়ি। তার চেয়েও দ্রুত গতিতে ব্রাউনিয়ান মোশনে স্নেহার কথাগুলো আর্যর মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে। যে যাবার সে যাবেই। পাখিকে জোর করে খাঁচায় পুড়ে রাখা যায়, মানুষকে কি আর জোর করে আটকানো যায়? আর আটকে রেখেই বা করবো কি? জোর করে কি কারো ভালোবাসা পাওয়া যায়? ভালোবাসাহীন সে জীবন বড় কষ্টের, বড় যন্ত্রণার, বড় বেদনার। গাড়িতে যেতে যেতেই হোয়াটসঅ্যাপ খুলে এক হাতে অঙ্কনাকে দ্রুত টাইপ করে, তুমি মুক্তি চেয়েছিলে অঙ্কনা, আমি মুক্তি দিলাম তোমায়। শুধু যাবার আগে একটা কথা বলে যাই, আজও তোমায় আমি ভালোবাসি, সে প্রথম দিনের মতো। আমার সেই ভালোবাসাটুকু নিয়েই সরে গেলাম। চোখ দুটো ধূসর হয়ে আসছে আর্যর। চোখে কিছু দেখতে পাচ্ছে না। সামনে একটা ট্র্যাক, এক্সিলেটারে চাপ বাড়ে, এবার পেরিয়ে যাবে ট্রাকটিকে। দীঘার সমুদ্র সৈকত আর কত দূর। তাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাদের প্রেম, তাদের ভালোবাসা। এক্সিলেটারে চাপ বাড়িয়ে ডান দিকে স্টিয়ারিং ঘুরিয়ে অতিক্রম করে যাচ্ছে ট্রাকটিকে। আর একটুখানি, আর একটুখানি। মাথায় কি ভীষণ যন্ত্রণা, চোখ দুটো ঘোলাটে, কিচ্ছু দেখতে পাচ্ছে না আর্য।
একটা ছবি যেন ভেসে উঠছে তার ছেলেবেলা, বাবার হাত ধরে পার্কে যাচ্ছে, চুল আঁচড়িয়ে দিয়ে তার মা কপালে দইয়ের ফোঁটা পরিয়ে দিয়ে বলছে, সাবধানে যাস। ওই তো অঙ্কনা সোফায় বসে আছে, আজ তাদের পাকা দেখা, কানে ঝোলা দুল, নাকে ছোট্ট একটা নাকছাবি, মুখে হালকা মেকআপ, পাতলা ঠোঁটের ওপর হালকা গোলাপি লিপস্টিক, চোখের পাতায় আকাশি রঙের মাস্কারা। তাদের প্রথম দেখা, তার প্রথম প্রেম, তার ভালোবাসা। সৌভিককে দেখতে পাচ্ছে না তো? সৌভিক কোথায়? ওই তো সৌভিক, একটা ছোট্ট নরম তুলতুলে শরীর, নার্সিংহোম থেকে টাওয়াল জড়িয়ে কোলে করে নিয়ে আসছে আর্য, তার প্রেম, তার অস্তিত্ব। আর কিচ্ছু দেখতে পাচ্ছে না আর্য, সব কিছু ঝাপসা হয়ে আসছে, ছবিগুলো মিলিয়ে যাচ্ছে, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। পরের দিন সকালে খবরের কাগজ আর টিভিতে একটা হেডলাইন, ন্যাশনাল হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত যুবক, আহত 2। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।